আমাদের সাথে কথা বলার জন্য আরো থাকছেন নাহিদ ইসলাম। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনি আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই আজকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে আছেন। আমাদের সাথে কথা বলার জন্য আরো থাকছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জনাব সার্জিস আলমের। জনাব সার্জিস আলম, পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ যারা ক্ষমতায় আছেন, যাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন শেখ হাসিনা। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকে যে দেশটাকে যে ধ্বংস করে দিল, যে বাংলাদেশটাকে আমি সাজিয়ে গুছিয়ে, যেটা আমাদের চিরদিন বদলের সনদ, আমি যখন 2007 সালে গ্রেপ্তার হই, ওই জেলখানায় বসে আমি লিখেছিলাম, নোট করেছিলাম যে আমি বাংলাদেশে কীভাবে সাজাবো। সরকার আসার পরে আমরা তাই করেছিলাম। আমাদের 2008-এর নির্বাচনী ইস্তাহারে আপনারা দেখবেন দিন বদলের সনদে আমরা কী কী লিখেছি, এবং ঠিক না এক একটা সিদ্ধান্ত আমরা প্রত্যেকটা আমাদের নির্বাচনী ইস্তাহার অনুযায়ী করে দেশটাকে সারা বিশ্বের কাছে একটা মর্যাদাশীল দেশ হিসেবে আমরা করেছিলাম। আর আজকে সেখানে আমাদের চট্টগ্রাম পোর্ট, যে পোর্টটাকে আমি আধুনিক করেছি, লাভজনক করেছি, সেই পোর্ট বিক্রি করে দিচ্ছে বিদেশিদের কাছে, যে তাদের অনেক টাকা পাবে। এইভাবে একটা দেশের সমস্ত মানুষের নৈতিকতা বোধ বলে কিছু নেই। আর দুর্নীতিটাই তো নীতি। আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে 15 বছর আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা যা কামাতে পারে নাই, সে তো মাত্র 5-6 মাসের মধ্যে তা কামাই হয়ে গেছে। তার সমন্বয়কদের টাকার পাহাড়, দেশের আশেপাশে যারা সব আঙুর ফুলে কলা গাছ, দেশে না বিদেশেও টাকা রাখা, কোন কোন দেশের মাধ্যমে টাকা যায়, কোথায় কী রাখাচ্ছে তার কিছু হিসাব তো আছেই। তো এই কাণ্ড ঘটাচ্ছে দুর্নীতি, এখন তাদের নীতি। আর অল্প কিছু না, প্রতিটি ক্ষেত্রে পয়সা দিতে হবে। একটা জামিন নিতে হলেও পয়সা, জেলখানা থেকে বেরোতে গেলেও পয়সা, একটা জিনিস কাজ করতে গেলে পয়সা ছাড়া হবে না। এমনকি একটা অফিসার বদলি হবে, তারও পয়সা, টাকা আর পয়সা ছাড়া কিচ্ছু যায় না। 100 কোটি টাকা হয়ে গেছে, এখন 1000 কোটি টাকার স্বপ্ন দেখে ওনার সমন্বয়করা, আর ওদিকে মুখে বড় বড় কথা বলে এইভাবেই একটা দেশকে ধ্বংসের কিনারে নিয়ে আসছে। যে বাংলাদেশটা সারা বিশ্বটা মর্যাদা নিয়ে চলতো, আজকে আর সে মর্যাদা নাই, সে মর্যাদা ধ্বংস। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে সব থেকে শঙ্কার মুখে। ইউনূস কোনোদিনই পদত্যাগ করবে না। যে একটা এমডির পদ ছাড়তে পারে না, বেআইনিভাবে 10 বছর 11 বছর পর্যন্ত চালালো, সে এখন ক্ষমতাটা দখল করছে। তার কোনো ম্যান্ডেট নাই, সাংবিধানিক কোনো অধিকার নাই, তার পদেও কোনো সংবিধান নাই, সংবিধানের কোনো নির্দিষ্ট পদ নাই। সেই ক্ষমতায় দখল করে, অবৈধভাবে ক্ষমতা দখল করে সে একদিকে 2 হাতে অর্থ বানাচ্ছে, পাচার করছে। শেয়ার মার্কেট 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চুরি করে নিয়ে গেছে, পাচার করে দিচ্ছে। আর অপরদিকে মানুষ হত্যা করা, খুন করা। আওয়ামী লীগের না হলেও আওয়ামী লীগ, পুলিশ, আইনজীবী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, তার নির্যাতনে তো কেউ বাদ যায়নি। একটা সিনেমা করে, কোন চরিত্রে অভিনয় করলো দেখে তাকে গ্রেপ্তার করতে হবে। আমাদের সঙ্গীত শিল্পী, যে সারা বিশ্বে যার নাম কোকিল কণ্ঠী বলে সারা বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করে, তাকে ধরে নিয়ে মার, এটা কোন ধরনের কথা? তার গালে থাপ্পড় মারে, তাকে মারে, তাকে ডিম মারে। হ্যাঁ, গ্রেপ্তার করেছে, কোর্টে নেওয়ার সময় গায়ে হাত তোলা। জীবনে তো দেখিনি এরকম। এমনকি এই বর্বর পাকিস্তান আমলে ওটা দেখিনি, আমাদের ইউনূসের আমলে সেটা দেখছি। যেভাবে তাদের উপরে হামলা করে, কোর্টের মধ্যে হামলা করে, তাদের গায়ে হাত তুলে। কেন? আমাদের রাজনৈতিক নেতারা কি ভেসে আসছে নাকি? এবং জেলখানার মধ্যে তাদের উপর অত্যাচার করছে। কাজে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করতে হবে। সেখানে আমি এটুকু বলবো যে এই ধরনের একটা চরমভাবে দেশ চালাতে যেমন ইউনূস ব্যর্থ, কিন্তু অর্থ সম্পদ বানিয়ে ফেলেছে অনেক। কাজে তার ওই পদত্যাগ সে কোনোদিনই পদত্যাগ করবে না। পদত্যাগ কেন? আপনারা তাকে চেয়ার থেকে ঠেলে সরাতেই পারবেন না। সে তো চেয়ারে সেই গ্লু দিয়ে আটকে গেছে, ওকে তো চাইনে তোলা যাবে না। কাজে এর হাত থেকে দেশ আর জাতিকে মুক্ত করতে হবে। বাঙালি জাতি ভালো অবস্থায় নাই, খুব কষ্ট আছে। এটা শুধু আওয়ামী লীগ না, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, মেহনতি মানুষ সবাই কষ্ট আছে। কাজে তাদের এই অবস্থা থেকে মুক্ত করতে হলে সকলকে এখন মাঠে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আজকে একটা সরকারি চাকরির প্রজ্ঞাপন দিয়েছে, সেখানে কোনো ডিপার্টমেন্টাল কেস হবে না, তদন্ত হবে না, কিছু একটা নোটিশ দিয়ে চাকরি থেকে বের করে দিতে পারবে। যে আইন পার্লামেন্টে পাশ করা, সেখানে এই প্রজ্ঞাপন ছেড়ে দেবে কীভাবে? আর যে আইন রহিত, যে অধ্যাদেশ রহিত হয়ে গেছে, যেটা 79 সালের অধ্যাদেশ, সেটা তো রহিত হয়ে গেছে। আমরা 18 সালে নতুন করে আইন করে দিয়েছি, সেখানে তো এই সমস্ত নিবর্তনমূলক বা নির্যাতনমূলক কোনো ধারা নাই। আচ্ছা, সেইগুলি সামনে নিয়ে এসে একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনটাকে ধ্বংস করে দিচ্ছে। সেনা অফিসাররা, প্রশাসনিক অফিসার, সামরিক, অসামরিক, শিক্ষক, পেশাজীবী, সাংবাদিক,
আইনজীবী, ডাক্তার, অর্থাৎ সমাজের কোনো স্তর লোকেরই কোনো জীবনে শান্তি নেই, তাদের উপরে যত রকমের জুলুম অত্যাচার চলছে। কাজে অত্যাচারের হাতে মুক্তি পেতে হলে সবাইকে রুখে দাঁড়াতে হবে আর এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। কাজে যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামেন আর প্রতিবাদ করেন। আর ওই যে মব জাস্টিসের নামে আজকের বাংলাদেশের কী অবস্থা, আমাদের অপরাধটা কী ছিল? আমাকে স্বৈরাচার বলা হয়, স্বেচ্ছাচার বলা হয়, কত কিছু বলা হয়, কিন্তু আমি বলবো একটু তুলনা করে দেখেন তো সে স্বৈরাচার স্বেচ্ছাচার কে? আওয়ামী লীগের সকলের নামে মিথ্যা মামলা, আমার নামেই তো প্রায় 440টার মতো মামলা, 39টা মামলা। আমি এত হত্যা করেছি, যদিও এই হত্যার মধ্যে আজকেও আবার একটা এসে দেখলাম, সংবাদে দেখলাম যে 150 জনের উপর মানুষ জীবিত হয়ে ফিরে এসেছে। একজন ফিরে এসে মামলা প্রত্যাহার করতে চাচ্ছে যে আমি তো বেঁচে আছি, সেটা তারা আবার হিসেবে নিচ্ছে না। উনি এখন ভয় আছেন যে আবার তাকে সত্যিই মেনে না ফেলে। এই হলো বাংলাদেশের অবস্থা। আজকে দুর্ভাগ্য যে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী এদেশে যে মানে গণহত্যা শুরু করেছিল, মেয়েদের উপর যে অত্যাচার নির্যাতন শুরু করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল, তখন 7.5 কোটি মানুষ, 3 কোটি মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এর বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী, যারা তাদের কোনো কিছুই রাখেনি তারা। আর মেয়েদের ধরে ধরে নিয়ে সেখানে আলবদর, আল শামস, তারপরে রাজাকার বাহিনী, এই বাহিনীর নেতা কারা ছিলেন? যুদ্ধ অপরাধীতে যাদেরকে আমরা শাস্তি দিচ্ছি তারা তখন ইয়াং জেনারেশন, যুব বয়স, এরাই এই মেয়েদেরকে ধরে ধরে ক্যাম্পে দিত। সেই মেয়েগুলিকে যখন উদ্ধার করা হয় তাদের অবস্থাটা কী ছিল? এখানে বহু বই আছে, অনেকের মতামত আছে, পড়ে দেখবেন যে এক একটা মেয়েকে কী অবস্থায় তাকে দিনের পর দিন পাশবিক অত্যাচার। অনেক মেয়ে সুইসাইড করেছিল বলে তাদের শাড়িটা পরতে দিত না, কোনো মতে একটা পেটিকোট পরে ঘুরে বেড়াতে হতো, এবং যখন তখন তাদের পড়তে, তাদের শরীর কত বিক্ষত ছিল ওই পশুদের, সে পশুত্বর জন্য, মানে সেগুলি পড়লে চোখে পানি রাখা যায় না। সেই যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন। এই নির্যাতিত নিগৃহীত মানুষগুলি যেন ন্যায় বিচার পায়, যাদের আপন জনকে হত্যা করা হয়েছে তারা যেন ন্যায় বিচার পায়, সেই ন্যায় বিচার দেওয়ার জন্য তিনি এই আইসিটি প্রতিষ্ঠা করে 1973 সালে আইন করে এই আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট তৈরি করে তিনি বিচার করেছিলেন। অনেকে জেলে ছিল সাজাপ্রাপ্ত আসামি, জিয়াউর রহমান এসে তাদের সবাইকে মুক্তি দেয় এবং তাদেরকে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী বানায়। কিন্তু সেই মেয়েগুলি তারা যে নির্যাতিত, তাদের কথা তো ভাবেনি। যারা আপনজন হারিয়েছিল তাদের কথা তো ভাবেনি, বরং সেই যুদ্ধ অপরাধী এবং খুনিদের রাজত্ব কায়েম হয়। তাদেরকে পার্লামেন্টে বসানো, তাদেরকে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হওয়ার সুযোগ, দল করার সুযোগ, ভোট চুরি করে পার্লামেন্টে বসে বিরোধী দলে বসানো কে না করেছে? জিয়াউর রহমান করেছে, এরশাদ করেছে, খালেদা জিয়া করেছে। খালেদা জিয়া তো রশিদ আর উদারে পার্লামেন্টেই বসিয়ে দিল। এই ধরনের অন্যায় অবিচার তারা একের পর এক করে গেছে। আর যে যুদ্ধাপরাধীরা এইভাবে আমার মা বোনদের পাশবিক অত্যাচার করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, গণহত্যায় মদত দিয়েছে, আপনারা দেখেন একে একে সমস্ত যুদ্ধাপরাধীদের সব মামলাগুলি প্রত্যাহার করে তাদের মুক্তি দিয়ে দেওয়া হলো। কাদের স্বার্থে? বাংলাদেশের নাগরিকের কি কোনো অধিকার নাই বিচার পাওয়ার? তবে কার কাছে বিচার চাবেন? কারণ যুদ্ধ অপরাধীদের শুধু খালাস দেওয়া হয়নি, 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে, নির্যাতিতা মা বোনদের সাথে বেইমানি, মুনাফিকি করা হয়েছে, মানবাধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এদেরকে ছেড়ে দেওয়া মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, খুনকে, হত্যাকে প্রশ্রয় দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘন করা, কারণ তাদের এক এক করে মুক্তি দেয়। আসল কথা, ইউনূস ক্ষমতাটা হচ্ছে তার কাছে সবচেয়ে বড়। গ্রামীণ ব্যাংকের 6,000 টাকা ভেতরে এমডি সাহেব লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। এখন কোত্থেকে হলো, কী হলো আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু তার অর্থ লোভ, টাকা লোভ যায়নি। আমাদের সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে দেবে, বে অফ বেঙ্গলে জায়গা দেবে, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার বর্ডার উন্মুক্ত করে সেটা দিয়ে দেবে এবং দিয়ে দিচ্ছে। বিনিময়ে কী পেয়েছে আমি ঠিক জানি না, দেখলাম একটা নিউজে, আপনারাও যাচাই করে দেখতে পারেন, সেখানে নাকি তিনি $500 মিলিয়ন পেয়েছে এটা করার জন্য। এবং তাদের যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা কী ছিল? কোটা, বৈষম্য বিরোধী। কোথায় বৈষম্য বিরোধী হচ্ছে? যারা সেই দিন আন্দোলন করেছে সেটা তো মোটা টাকা খেয়ে, কারণ ইউনূস নিজেই বলছে এটা তার মেটিকুলাস ডিজাইন।